দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে ৩ দিনের নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। প্রচার অভিযান শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর বিকেল ৫:৩০টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৭:৩০টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৪৫ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৪:৩০টায় রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এছাড়া ৩১ জানুয়ারি দুপুর ২টায় বেসিক শিল্প পার্কে এবং বিকেল ৪টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই সফরে দুদিন বগুড়ার হোটেল নাজের রাত্রি যাপন করবেন তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করার পর এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টি জনসভায় অংশ নিয়েছেন। শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরান ঢাকার তাঁতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দায়ীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন। তারা অভিযোগ করেন নির্বাচনের আগে সহিংসতা ও রক্তপাতের মাধ্যমে ভয়ভীতি ছড়ানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সমাবেশে বক্তারা বলেন, ভিন্ন মতের কারণে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা নতুন করে সন্ত্রাসী রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। তারা দাবি করেন নারী নির্যাতন ও রাজনৈতিক সহিংসতা বাড়লেও প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার না হলে শিক্ষার্থীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বিক্ষোভে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বাগেরহাটে স্ত্রী ও সন্তানের মৃত্যুর ৫ দিন পর বাড়িতে ফিরেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বুধবার রাতের দিকে বাড়িতে পৌঁছেই তিনি সাবেকডাঙ্গা গ্রামে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। কবরের মাটি স্পর্শ করে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। কবর জিয়ারত ও মোনাজাতে তিনি স্ত্রী ও সন্তানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত নয় বিচার দাবি করেন। এ সময় সাদ্দামের পরিবারের সদস্য, শ্বশুরবাড়ির স্বজন এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদ্দাম দাবি করেন, কারাবন্দী অবস্থায় স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তিনি মনে করেন এই মৃত্যু পরিকল্পিত হতে পারে। তিনি জানান, একাধিকবার জামিন আবেদন করলেও তা মঞ্জুর হয়নি এবং স্ত্রী সন্তানের মৃত্যুর পর জামিনে মুক্তি পেয়েছেন। সাদ্দাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সন্তানকে কোলে নেওয়ার সুযোগ না পাওয়ার বেদনা তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। আমার স্ত্রী জামিন করানো আফায়া গেছে। আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল। আজকে একটা জিনিস দেখেন, আমি জেলের ভিতরে, আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি। আমার 3টে মাস সেলে রাখা হয়েছে, সেলবন্দি। এবং আমার 3টা মাস, আমি তো রাষ্ট্রের নাগরিক, আমি তো ফোন কল সরকারের কাছে পাই, প্রতিটা আসামি এই ফোন কল পেয়ে থাকে। আমি তো সেই ফোন কল পাইনি। আজকে যদি আমি ফোন কলটা পাতাম, আমার স্ত্রীকে সান্ত্বনা তো আমি দিতে পারতাম। এবং আজকে আমি কেন এটা হবো, আমার এলাকাবাসী বলে যে সাদ্দাম কেন এতদিন জেলে থাকবে। তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয়। আর এরকম আরেকটা বিষয়, কারাগারে 15 দিন পর সাক্ষাৎ, যেটা আমার কপালে অনেকদিন ছিল না এখন, কিন্তু কারাগারে যেন 7 দিন পর সাক্ষাৎটা হয়। 7 দিন পর সাক্ষাৎ হলে পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে।
আসামিরা হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে। যদি এই আসামিরা পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হয়, তাহলে আমি মনে করি এরকম ঘটনা নাও ঘটতে পারে। জানাবো খেলার খবর। যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনসের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অভিযোগগুলো 2023-24 মৌসুমে বার্বাডোসে অনুষ্ঠিত বিম 10 টুর্নামেন্টকে কেন্দ্র করে, যা CWI এর দুর্নীতি বিরোধী কোডের আওতাভুক্ত। 5টি অভিযোগের মধ্যে 2টি আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো আইসিসির দুর্নীতি বিরোধী কোড অনুযায়ী আনা হয়েছে। CWI এর অভিযোগে বলা হয়, জোন্স ম্যাচের কোনো অংশ পাতানো বা পাতানোর চেষ্টা করেছেন, দুর্নীতিমূলক প্রস্তাব সম্পর্কে তথ্য গোপন করেছেন এবং দুর্নীতি বিরোধী কর্মকর্তার তদন্তে সহযোগিতা করেননি। পাশাপাশি আইসিসি অভিযোগ করেছে, দুর্নীতির কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণ বিবরণ এসিইউকে না জানানো এবং তদন্তে প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত করে তদন্তে বাধা দিয়েছেন তিনি। আইসিসি জানিয়েছে, এটি একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ভবিষ্যতে অন্যদের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে। অভিযোগের পর জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 28 জানুয়ারি থেকে অভিযোগের জবাব দিতে তিনি 14 দিন সময় পাবেন। 31 বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।